এমনকি নরেন্দ্র মোদী আসার আগে এই কথাও বলে এসছেন যে ইসরায়েল আমার পিতৃভূমি। নরেন্দ্র মোদী একদমই তার যে পূর্বজ আর কি, তাদের পদাঙ্ক অনুসরণ করেই নরেন্দ্র মোদী চলছেন। কে বিশ্বগুরু? আমেরিকার প্রেসিডেন্ট তাকে নাচতে বলছে, সে আমেরিকার প্রেসিডেন্টের সামনে সে নাচছে, সে বিশ্বগুরু। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধটা চায় না, আর যারা যুদ্ধে যায় না তারাই চায়। যদি রাষ্ট্রনায়কেরা নির্বোধ হয় তাহলে তারা রাষ্ট্রকে ডুবিয়ে ছাড়তে পারে। তাই আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে বাঁদরের হাতে খন্তা দিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। আমরা জানি যে বড় বড় মানুষেরা, শিক্ষিত মানুষেরা, অমর্ত্য সেনের মতো মানুষেরা বলছেন যে রাষ্ট্রনায়করা যদি লেখাপড়া না জানে, যদি মূর্খ হয়, যদি তারা অশিক্ষিত হয়, তাহলে গোটা রাষ্ট্রটাকেই ডুবিয়ে ছাড়তে পারে তারা। অর্থাৎ তারা সিদ্ধান্ত নেবার সময় কার পক্ষে সিদ্ধান্ত নিতে হবে সেটা বুঝতে পারে না। যদি নির্বোধ হয় তাহলে তারা সুবিধাবাদী রাজনীতিটা গ্রহণ করে এবং তারা যে কোনো প্রভাবশালী মানুষের দাসত্ব মেনে নেয়। যেভাবে আমরা দেখেছি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দাসত্ব মেনে নিয়েছে এবং ইসরায়েলের নেতানিয়াহুর দাসত্ব মেনে নিয়েছে, এবং মেনে নিয়ে তারা যে ভারতের এত দিন ধরে যে অবস্থান, জোট নিরপেক্ষ অবস্থান, শান্তির পক্ষে অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে গেছে। তাই আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে বাঁদরের হাতে খন্তা দিতে নেই। বাঁদরের হাতে খন্তা দিতে নেই, তাতে যারা মনিব, সেই মনিবের ভয় থাকে। নেতানিয়াহু ঝগড়া শুরু করে দিল ইরানের সাথে। ট্রাম্প সেখানে নিজের দাদাগিরি দেখানোর জন্যে এবং এপস্টিন ফাইল থেকে দৃষ্টি ঘোরানোর জন্যে ইরানকে টার্গেট করে সেখানে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে গিয়ে সে মনে করেছিল ইরানকে একেবারে সহজেই শেষ করে দেওয়া যাবে এবং ন্যাটো শক্তি, ইউরোপিয়ান শক্তিগুলো তার সঙ্গে থাকবে। আখেরে সেটা হলো না। ইরানের একটা, ভারত সাগরের মধ্যেই ইরানের একটা জাহাজকে আমেরিকা ভারত মহাসাগরের মধ্যে ঢুকে টর্পেডো দিয়ে উড়িয়ে দিল। শ্রীলঙ্কার মতো একটি ছোট দেশ, সে তার মিলিটারি নামিয়ে উদ্ধার করছে, ভারত সেখানে উদ্ধার করতে যেতে পারছে না কেন? ভারত যেখানে যেতে পারছে না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের যে জাহাজটাকে ওরা ডুবিয়ে দিয়েছে টর্পেডোর সাহায্যে, তলা দিয়ে, সমুদ্রের তলা দিয়ে টর্পেডোর সাহায্যে তাকে যেটা করেছে, সেই জাহাজটা কিন্তু ভারতের আমন্ত্রণেই এখানে এসেছে। একদম তাই, অর্থাৎ ভারতের অতিথি হিসেবে। এবং যতক্ষণ না পর্যন্ত সে ভারতের জলসীমা, ভারতের পেরিয়ে না যাবে, ততদিন দায়িত্ব ভারতের। একদম, ভারত সেই দায়িত্ব পালন করেনি। সেটা করতে করতে হয়েছে, শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করেছে যারা, এবং মৃতদেহগুলোকেও উদ্ধার করেছে। যারা মৃত নয়, যারা বেঁচে ছিলেন, তাদেরকে আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে শ্রীলঙ্কার আর্মি, নেভি। তো মূল কথাটা হচ্ছে যে ভারত কেন করতে পারলো না, তার কারণ আমরা আগের মিটিংয়ে, আগের আলোচনায় আমরা বলেছিলাম যে ভারতের হাত পা বাঁধা। আমেরিকা এবং ইসরায়েলের যে আক্রমণ শুরু হয়েছে, সেই শুরুর ঠিক আগের মুহূর্তে একটা নাটকীয় ঘটনা ঘটছে। সেটা হচ্ছে এই বিশ্বগুরু তিনি গেছেন ইসরায়েলে। ঠিক, ইসরায়েলে গিয়েছেন এবং ইসরায়েলের সবচেয়ে বেশি
যে ডিফেন্সের যে কেনা হয়, যে পারচেস করে, তা হচ্ছে ভারত। ইসরায়েল যে অস্ত্রশস্ত্র বিক্রি করে সেটা সবচেয়ে বেশি কেনে হচ্ছে ভারত। তো সেই ইসরায়েলের কাছে গেছে, যে ইসরায়েলকে ভারত রাষ্ট্র মানে এক সময় ছিল কিছুদিন আগে পর্যন্ত, যে ভারত রাষ্ট্র কিন্তু ইসরায়েলকে ঠিক সেভাবে মেনে নেয়নি। কিন্তু হঠাৎ দেখলাম ইসরায়েলের সাথে খুব গভীর বন্ধুত্ব হয়ে গেল নরেন্দ্র মোদীর এবং সেখান থেকে নানান জিনিস কিনতে শুরু করলো মোদী। এবং একেবারেও এই বললাম যে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে নরেন্দ্র মোদী ওখানে ছিলেন এবং আরও কিছু এরকম ডিল করে এসছেন। বিশেষ করে হাইফা পোর্ট, যেখানে নরেন্দ্র মোদীর বন্ধু আদানি সাহেব, তিনি ওখানে কিছু ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে কিছু ব্যবসার ব্যবস্থা করে এসছেন। সেই যে পুঁজি ঢেলেছেন, তার স্বার্থটাও দেখা নরেন্দ্র মোদীর খুব দরকার ছিল। তার ফলে সে ইসরায়েলের কাছে ইসরায়েলও এই সুবিধাটা নিয়েছে নরেন্দ্র মোদীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে। এমনকি নরেন্দ্র মোদী আসার আগে এই কথাও বলে এসছেন যে ইসরায়েল আমার পিতৃভূমি আর ভারতবর্ষ হলো মাতৃভূমি। তো এই পিতৃ আর মাতৃভূমির মধ্যে দিয়ে তিনি মাতাকে একদম বেঁধে ফেলেছেন পিতার কাছে করে তিনি এখানে এসেছেন। এবং তারপরেও শুধু ইসরায়েল নয়, আমেরিকার সাথেও সেই একই অবস্থা। আমেরিকা হুমকি দেয়, একবার 50% ট্যারিফ, নাহলে এই করে দেবো ধ্বংস করে দেবো। এমনকি এখানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, সেটাও ট্রাম্প বলছে যে আমি থামিয়ে দিচ্ছি, এবং ওরা সেটা কি কোনো অস্বীকার করতে পারছে না, চুপচাপ রয়েছে। প্রথমে বলা হয়েছিল পারমিশন দেবো না আমরা, তোমরা রাশিয়া থেকে তেল কিনবে না, ইরান থেকে তেল কিনবে না, তোমরা আমাদের কাছ থেকে তেল নিতে হবে তোমাদের, নালে। এবং এই মর্মে একটা ব্যবসায়িক চুক্তি হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে, যে চুক্তির ফলে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা একেবারে ধসে পড়তে পারে। আমি শঙ্করের কাছে আসি। শঙ্কর, এই সুমিতদা বললেন যে ঠিক এই যুদ্ধের আগেই নরেন্দ্র মোদী তার বাপের দেশে ইসরায়েলে গেছে। নরেন্দ্র মোদী যে সংগঠনটাকে বিশ্বাস করে, সেই আরএসএস এর যারা উদ্ভাবক, তারা তো এদের বাপের মতো। তো তাদের সেই বাপগুলো তো গেছিল এদের সঙ্গে, হিটলারের সঙ্গে, জায়নিজমের সঙ্গে, ফাঁসিবাদীদের সঙ্গে, মুসলিনীর সঙ্গে দেখা করতে। তো নরেন্দ্র মোদী আলাদা কি করেছেন? আলাদা কিছু করেছেন না। নরেন্দ্র মোদী একদমই তার যে পূর্বজ আর কি, তাদের পদাঙ্ক অনুসরণ করেই নরেন্দ্র মোদী চলছেন। সাভারকার ইংরেজের জেলে আপনি জানেন, সেটা হচ্ছে যে শয়ে ভারতীয় বিপ্লবী বন্দী ছিলেন, বিভিন্ন জাতি, সব থেকে বেশি ছিলেন বাঙালিরা। একজনও কেউ আপনি পাবেন না যারা ওই চারখানা মুচলেখা ব্রিটিশকে দিতে হয়েছে, ব্রিটিশকে দিয়েছে। কিন্তু এই সাভারকার, সে ব্রিটিশের জেলে যাওয়ার কিছুদিনের মধ্যে থেকেই একের পর এক মার্সি পিটিশন, যেটাকে বলে আর কি, মানে আমাকে ক্ষমা করে দাও, আমি যদি ছাড়া পাই তাহলে আমি সারা জীবন তোমাদেরই দাসত্ব করবো, তোমাদেরই সেবা করবো। এই যে মার্সি পিটিশন ইন্টারনেটে পাওয়া যায়, একের পর এক এই ধরনের মুচলেখাপত্র দিয়েছেন যে সাভারকার, সেই সাভারকারের প্রতিষ্ঠিত তার দেখানো পথেই তো আরএসএস বা তারপরে হিন্দু মহাসভা, আরএসএস সব মিলিয়ে যে সংঘ পরিবার আজকে আমরা দেখছি, এই যার রাজনৈতিক যে দল হচ্ছে বিজেপি, এইটা তো হচ্ছে যে এই সাভারকারের নির্দেশিত পথেই। তো আজকে নরেন্দ্র মোদী যে স্যারেন্ডার করবেন, সে তো সাভারকার স্যারেন্ডার করা লোক। সারেন্ডারটাও এদের একটা ট্র্যাডিশন। ওই যে বলে না, ওরা বলে না, সেটা হচ্ছে যে আমরা ওই ভারতীয়, তো আমাদের ট্র্যাডিশন, ভারত কিছু তাদের ট্র্যাডিশন না, তাদের ট্র্যাডিশন হচ্ছে সারেন্ডার করো, দাসত্ব করো এবং প্রভুর মতো করে দেশটাকে বিক্রি করো। আপনি ভাবতে পারেন যে বিশ্বগুরু, আপনারা এই যে বলছিলেন যে কথাটা, যে বিশ্বগুরু, কে বিশ্বগুরু? আমেরিকার প্রেসিডেন্ট তাকে নাচতে বলছে, সে আমেরিকার প্রেসিডেন্টের সামনে সে নাচছে, সে বিশ্বগুরু। আমেরিকার প্রেসিডেন্ট তো খোলাখুলি বলছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ানস আর গুড অ্যাক্টর, যা বলি তাই করে।
তাই করে। ইন্ডিয়ানস কথাটা খেয়াল করুন, ও বলছে না কিন্তু নরেন্দ্র মোদী ইজ এ গুড অ্যাক্টর। নরেন্দ্র মোদী কিন্তু এই সারেন্ডারটা করলেন, গুড অ্যাক্টরটা হলেন নরেন্দ্র মোদী, আর তার দায়টা এসে পড়ছে আমার আপনার সবার ওপর, কারণ আমরা ইন্ডিয়ান। পুরো ইন্ডিয়ানসকে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে আপনি একটু আগে বলছিলেন যে একজন রাষ্ট্রপ্রধান যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, যদি এরা, আমি তার সঙ্গে যোগ করছি, যদি এরকম সারেন্ডার করা জিনিস হয়, তাহলে তার দায়ভাগ গোটা দেশের ওপর পড়ে, সেই দেশের গোটা দেশবাসীর ওপর পড়ে। সুতরাং আমাদেরকে এটা খুব পরিষ্কার করে বলতে হয় যে না, এই নরেন্দ্র মোদী আমাদের প্রতিনিধি নন। আমাদের ভারতের নাম নিয়ে নরেন্দ্র মোদী কিছু করার তার রাইট নেই, ভারতবাসীর নাম নিয়ে নরেন্দ্র মোদীর কিছু করার রাইট নেই। তুমি ইসরায়েলকে পিতৃভূমি বলছো, যে ইসরায়েল হচ্ছে একটা খুনি দেশ, যারা হচ্ছে যে সেটলার কলোনিয়ার একটা জায়গাকে আমি দখল করে সেখানকার লোকগুলোকে মেরে পিটে হটিয়ে দিয়ে, যেটা ট্রাম্প হোক, আমেরিকানরাও তো তাই, তো আমেরিকানরাও তার নিজের দেশে তাই করেছে। তো তাতে সেখানে যে মানে আদিম অধিবাসীরা যারা আমেরিকাতে যারা ছিল, সেই জায়গাটাকে দখল করে তাদের মেরে পিটে হটিয়ে সরিয়ে দিয়ে তারা নিজেরা সেই জায়গাটা দখল করেছে। পৃথিবীতে সব থেকে বড় সেটলার কলোনি হচ্ছে আমেরিকা, আর তারপরে হচ্ছে যে ইসরায়েল, এবং সেই তাদের মধ্যে যে গোটবন্ধন থাকবে এটা তো খুব স্বাভাবিক। এবং তার সঙ্গে দুঃখের কথা, ভারতবর্ষের মতো একটা প্রাচীন সভ্যতার দেশ, যার যে নিজে কখনো সেইভাবে কলোনি তৈরি করেনি, যে বরঞ্চ যে নিজের দুয়ার সবসময় অন্যের কাছে উন্মুক্ত করেছে, যার যে দেশ মানে চিরকালই শস্য শ্যামলা এবং সম্পদে, বৃদ্ধিতে, কৃষ্টিতে, সংস্কৃতিতে, সমস্ত কিছুতে যে উন্নত, আজকে একটা লোক তার প্রধানমন্ত্রী হয়ে সেই দেশটাকে যে প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে অপমান করছে, এই অপমান করার কোনো অধিকার তার নেই। এবং ভারতবাসীর আজকে মনে হয় যে স্পষ্ট করে তাকে বলে দেওয়া উচিত যে তোমাকে এই রাইট দেওয়া হয়নি। ভারতের যে অবস্থান, সেই অবস্থান রয়েছে একটা দীর্ঘদিন ধরে একটা অবস্থান রয়েছে, এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়কেরা ভারতের এই অবস্থানটাকে সালাম জানিয়েছে। মানুষের মধ্যে হিংসা বাড়াও, মানুষের মধ্যে মারামারি বাড়াও, মানুষের মধ্যে জাতপাত বাড়াও, প্রভিন্সিয়ালিজম যেগুলো বাড়াও, সেগুলো করছে। তো স্বাভাবিক কারণেই এরকম একটি অপদার্থ প্রধানমন্ত্রী কি ভারতবর্ষ দেখতে চাইছে? না, অবশ্যই ভারতবর্ষ দেখতে চায়নি কোনোদিনই, কিন্তু ভোটে জিতে এসেছে। আসলে সংস্কৃতি দরকার, মতাদর্শ দরকার, যে মতাদর্শ তাকে চালিত করে সেটা কি মতাদর্শ, তার উপরই নির্ভর করছে সে সংস্কৃতিবান হবে কি হবে না। ইসরায়েল যে মতাদর্শের উপরে ভিত্তি করে সৃষ্টি হয়েছে এবং আজকে পরিচালিত হচ্ছে, সেই মতাদর্শ হচ্ছে জায়নবাদ। এই জায়নবাদের সাথে আরএসএস এর হিন্দুত্বর ধারণা, হিন্দু ধর্মের কথা বলছি না, হিন্দুত্বের যে ধারণা, এই হিন্দুত্ব এবং জায়নবাদের একেবারে সরাসরি মিল রয়েছে নানান দিক থেকে। দেখেছি আমরা কিভাবে মানুষ মারছে তারা, একদম পাবলিকলি, ওপেনলি দাঁড়িয়ে। এই যে এটা তো ফ্যাসিস্ট রাষ্ট্র, যে দেশের হেলথ কেয়ার প্রায় উঠিয়ে দেওয়া হয়েছে আমেরিকাতে, সেই দেশ আজকে হুমকি ছাড়ছে, আজকে ইরানে বোমা ফেলছে, এবং তার সাথে সাথে তারা বলছে যে কিউবা তারা দখল করে নেব। কালকেই না পরশু কবে ট্রাম্প বলেছে আমরা এরপর কিউবা দখল নিয়ে নেব। সেটা যেন ওর মানে একটা অধিকার, বার্থ রাইট, কিউবাকে আমার দখল নেওয়া। এই যে সাম্রাজ্যবাদের আজকে এই সবসময় সাম্রাজ্যবাদ বড় বড় কথা বলেছে, ইত্যাদি করেছে, এগুলো করেছে এবং দখলদারি করেছে। এই দখলদারিটাকে আজকে একটা সিস্টেমে, দখলদারিটা আগেও ছিল, এবং যেহেতু সে দেশে বিভিন্ন দেশে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে, সেই জন্য এই দখলদারিটাকেও তারা আড়াল করতে হয়েছে, যার ফলে নয়া উপনিবেশবাদের একটা সৃষ্টি হয়েছিল এক সময়। সদ্য স্বাধীন যে নতুন দেশগুলো, সেইগুলোকে উপনিবেশ পরিবর্তন করতে গিয়ে নয়া উপনিবেশবাদের সৃষ্টি হয়েছিল, যে আমি ওপর দেখাবো তোমরা স্বাধীন, কিন্তু আসলে তুমি আমার উপনিবেশ। যে সরাসরি বলছে না, এখানে সরাসরি বলছে দখল করে নেবো তাই নয়, এখানে একেবারে হুমকি দিচ্ছে। এবং রোজ আজকে ভেনেজুয়েলা, কালকে কিউবা, পরশু ইরান, তারপরে বলছে যে গ্রিনল্যান্ড, একেবারে এক সমস্ত জায়গায়, কালকে বলবে ইন্ডিয়াও আমার।
এবং আরএসএস সেটা সমর্থন করবে, কারণ আমরা যদি আরএসএস এর ইতিহাস দেখি, খুব গভীরে গিয়ে আলোচনা করি, এমনকি বহু লোক আগে আরএসএস ছিল তারা ছেড়ে বেরিয়ে এসছে, তাদের কাছ থেকেও আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এরা কিন্তু দাঙ্গা করে। ভারতবর্ষে যত দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা, সেই দাঙ্গাগুলো ইদানিং বিংশ শতাব্দীতে এবং পরবর্তীকালে আজকে একবিংশ শতাব্দীতে যত দাঙ্গা হয়েছে সমস্ত পেছনে কিন্তু আরএসএস আছেই। ঠিক ঠিক। এই যে তারা এইভাবে দাঙ্গাবাজ সৃষ্টি করে, এই নরেন্দ্র মোদী একজন দাঙ্গাবাজ। অর্থাৎ সেই গুন্ডাগিরির বাইরে সে কিছু করতে পারে না, সে সেইভাবেই উঠে এসে ক্ষমতার হাতে নিয়ে এখন সে আমেরিকান একেবারে আষ্টপৃষ্ঠে। সুতরাং এরকম দাঙ্গাবাজদের আমেরিকা বা ইসরায়েলের মতন দেশ, আমেরিকান সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের জায়নবাদী দেশরা তাকে অনায়াসে আষ্টপৃষ্ঠে বেঁধে নিতে পেরেছে, কারণ তাদেরকে সে হুজুর মা বাবা এই জায়গায় বাবা। তা আমি বুঝলাম যে নরেন্দ্র মোদী জায়নবাদীদের, ফ্যাসিবাদীদের, তারপরে হচ্ছে মুসলিনীদের বাবা মনে করে তারা। তো এই যে মুসলিনী, ফ্যাসিবাদী মানে যারা ফ্যাসিস্ট এবং জায়নবাদী যারা, তাদের পরিণতি তো প্রায় 100 বর্ষ আগে দেখে নিয়েছে সারা পৃথিবী। মুসলিনীর অবস্থা, মানে হিটলারের অবস্থা এবং জায়নবাদীদের অবস্থা, সমস্ত ইউরোপ এবং সমস্ত কিছু ঘেন্নায় মুখ ফিরিয়েছে এদের প্রতি। কিন্তু সেই জায়নবাদ, সেই সাম দাম দণ্ড এবং ভেদ, অর্থাৎ খুন করে দাও, শেষ করে দাও, সেই নীতি বাস্তবায়িত করছে ভারতে এই মানে আরএসএস এর মদতপুষ্ট রাজনৈতিক দলগুলো। তোমার কি মনে হচ্ছে না যে এই যে নীতি যেভাবে ইউরোপ প্রত্যাখ্যান করেছে, সেই নীতি ধীরে ধীরে ভারতবর্ষ প্রত্যাখ্যান করার দিকে যাচ্ছে? হ্যাঁ, এগুলো কি হয়, এগুলো একদম নিশ্চিত ঘটনা। ধরুন না, আপনি যে রাস্তায় হিটলার চলেছেন, আপনি যদি সেই রাস্তায় চলেন, তাহলে হিটলারের যা পরিণতি হয়েছে আপনারও তাই পরিণতি হবে। একদম, এ তো একদম মানে অঙ্কের ব্যাপার, এ একদম মানে বিজ্ঞানসম্মত ব্যাপার। কিন্তু ফ্যাসিবাদীরা বা যারা হিটলারের রাস্তায় চলছে আজকে, তারা এভাবে কিন্তু দেখে না। তারা শিক্ষা নিতে পারছে না কেন? কারণ এখানে একটা অপরাধী মনস্তত্ত্ব বলে ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। ক্রিমিনাল মেন্টালিটি কীরকম জানেন? ক্রিমিনাল মেন্টালিটি হচ্ছে, ধরুন যে ক্রাইম করে, সে কিন্তু জানে সেটা হচ্ছে যে সে যে ক্রাইমটা করছে সেটা একটা খুন হোক, সেটা একটা ধর্ষণ হোক, সেটা একটা ডাকাতি হোক, এরকম আগেও লোকে করে তাদের ফাঁসি হয়েছে কি জেল হয়েছে, এটা তারা জানে। কিন্তু অপরাধী মনস্তত্ত্বটা হচ্ছে এই যে এটা ওর হয়েছে কিন্তু আমার হবে না, আমি নিশ্চিত। এই জন্যই এইটা হচ্ছে অপরাধী। একজন ভালো মানুষ সে কিন্তু এইটা থেকে শিক্ষা নেবে যে মানে তাকে কিন্তু আপনি মানে ওই যাকে বলে সেটা হচ্ছে যে একটা পানিশমেন্ট, সোসাইটিতে একটা পানিশমেন্ট একটা রিওয়ার্ড এইভাবে থাকে। তো পানিশমেন্টটা থেকে সে শিক্ষা নেয়, সেটা হচ্ছে যে ও আচ্ছা, যদি আমি অন্য কাউকে খুন করে দিই তাহলে আমার মানে হয়তো ফাঁসি হতে পারে বা জেল হতে পারে। সেটা কিন্তু একজন সাধারণ নাগরিকের কিন্তু মনস্তত্ত্ব। কিন্তু অপরাধীর মনস্তত্ত্ব হচ্ছে যে আসলে ও ওই আগে যে এই অপরাধটা করে ফেঁসে গেছে, জেলে গেছে কি ফাঁসিতে গেছে, সে আসলে বোকা ছিল। আমি অতটা বোকা নই, আমি অনেক চালাক, যার ফলে আমার এই পরিণতি হবে না। এইটাকে মনস্তত্ত্ব বা সাইকোলজিক্যাল রিসার্চে বলা হয় এটা হচ্ছে একটা অপরাধী মনস্তত্ত্ব। এই আমাদের নরেন্দ্র মোদীদের হচ্ছে অপরাধী মনস্তত্ত্ব। তারা নিশ্চিন্তে আছেন বা তারা মনে করছেন সেটা হচ্ছে যে আমরা বিরাট চালাক। হ্যাঁ, মানে ভারতবর্ষের মানুষ পড়াশোনা করে না, যা বোঝাবো তাই বুঝবে। এদের কাছে ওই দেবদেবী আফিং দিয়ে দাও, এরা সেইটা খাবে, আর আমরা যা বলবো তাই হবে। এখানে আমরা যা বোঝাবো তাই বুঝবে। এখানকার মানুষ তারা ইউরোপের মতো ওই হিটলারের যা পরিণতি হয়েছিল সেটা হবে না। সেটা দুটো কারণ, একটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ ইউরোপের মতো অগ্রণী নয়, আর 2 নম্বর হচ্ছে হিটলার যত চালাক ছিল তার হিটলার আর কি, হিটলারের থেকেও আমি হিটলারের আমি ঠিক আছে। একদিকে সেই হিটলার মুসলিনিকে যখন তাদের জীবিত অবস্থায় বাপ মনে করেছে, কিন্তু তাদের মৃত অবস্থায় তারা মনে করেছে যে আমি এবার
তার বাপ হয়ে গেছি, তার বাপ হয়ে গেছে। সুতরাং আমার কোনো ক্ষতি হবে না। আর এই জনগণ আমার কি করবে? এই জনগণকে আমি যেমন নাচাবো এই জনগণ তেমন নাচবে। হ্যাঁ। এটা হচ্ছে অপরাধী মনস্তত্ব। সমাজকে যারা বিজ্ঞানসম্মত দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করেছেন তারা তো জানেন সেটা হচ্ছে যে সমাজের কিছু নিয়মকানুন আছে, সব জিনিসেরই কিছু নিয়মকানুন আছে, সমাজেরও কিছু নিয়মকানুন আছে। সমাজের নিয়মকানুনগুলো এটাই বলে, সেটা হচ্ছে যে একটা সময় বস্তু তার বিপরীতে পরিবর্তিত হয়। এই যে বস্তু যে তার বিপরীতে পরিবর্তিত হয় সেটা যেমন এক সময়কার আপনার জয় যদি হয় সেটা আপনার পরবর্তীতে পরাজয় হতে পারে, পরাজয় আবার বিজয়ে যায়। তেমনি আবার জনগণের কাছেও যে জনগণকে এখন আপাতত ছন্ন ছাড়া, বোকা, মূর্খ, হ্যাঁ, বা যেমন নাচাবো তেমন নাচবে বলে মনে হচ্ছে, সেই জনগণ একটা সন্ধিক্ষণে, একটা যুগ সন্ধিক্ষণে এমনভাবে তার বিপরীতে বদলে যাবে, এমনভাবে সে এমন একটা শক্তি হিসেবে উঠে আসবে যে তার মতো সেই একটা সচেতন শক্তি তার মধ্যে থেকে উঠে আসবে। সেই জনগণ কিন্তু তখন আর এদেরকে খড়কুটোর মতো ভাসিয়ে নেবে, তখন কিন্তু ওই হিটলারের পরিণতির থেকেও আরো শতগুণ খারাপ পরিণতি এদের হবে, মারাত্মক পরিণতি এদের জন্য অপেক্ষা করছে। কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমে এই যে শক্তি আরএসএস, তার রণকৌশল, তার যে পলিসি, সে কিভাবে মানুষের উপরে অত্যাচার করছে এবং কিভাবে একটা বিশাল সংখ্যক মানুষকে স্লেভারিতে ঢুকিয়ে রেখে এরা আসলে আখেরে মুষ্টিমেয় কিছু ফয়দা লুটে যাচ্ছে, সেটা নিউ ইয়র্ক টাইমে প্রকাশিত হয়েছে। আমাদের সেদিনই মনে হয়েছিল যে এরা যত চালাক মনে করে নিজেদের, বিশ্বের জনগণ কিন্তু অত নির্বোধ নয়। এবং সেই কারণেই এটা পাবলিশ করলো। তখনই আমাদের মনে হয়েছিল যেটা দীর্ঘদিন থেকে ভারতে উঠে আসছে, আম্বেদকরবাদীরা তুলছে যে আরএসএসকে পুরো ব্যান করতে হবে। অলরেডি গত 3-4 দিন আগে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো এবং রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো, ট্র্যাডিশনাল রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো, তারা পরিষ্কার করে বলছে যে এই আরএসএসকে ব্যান করো। ঘটনাক্রমে আমরা কেন বললাম যে বাদরের হাতে খন্তা দিলে হবে না, এই আরএসএস এর সঙ্গে রাও জুড়ে গেছে। ঠিক, রাও জুড়ে গেছে। সেই জন্য ব্যান করে খুব একটা লাভ হয় না। আসলে আরএসএস এর যে, আগেই বলেছি যেটা, আরএসএস এর যে মতাদর্শ হিন্দুত্ব, এই মতাদর্শকে চ্যালেঞ্জ করতে হবে, এই মতাদর্শকে খণ্ডন করতে হবে। না, সেটা এই বুঝলাম। মতাদর্শ যে আধিপত্য যদি র এবং আরএসএস অত্যন্ত শক্তিশালী মানে ইন্টেলেকচুয়াল একটা উইং হয়, তাহলে এই হিন্দুত্ব তো খাওয়াতে পারছে না বিশ্বের বাজারে। কেন না, বিশ্বের বাজারে খাওয়াতে পারছে না এরকম ব্যাপারটা ঠিক নয়। বহু হিন্দুত্ববাদী, জায়নবাদী, ফ্যাসিস্টবাদী এরা একই গোষ্ঠীর, এরা কিন্তু সবাই অনেকেই আছে। এদের পেছনে এরা পারছে না, একটা বড় কারণ হচ্ছে এদের পেছনে রয়েছে মিডিয়া। এবং এই মিডিয়া কারা চালাচ্ছে? এই বিশ্বের তাবড় তাবড় পুঁজিপতিরা। আসলে পুঁজিবাদ একটা হচ্ছে সিস্টেম, সেই সিস্টেমটা আজকে এমন একটা সংকটের মুহূর্তে পড়েছে যে 30-এর দশকে ফ্যাসিবাদ বা নাৎসিবাদের যে উত্থান হয়েছিল, সেটা যে কারণে হয়েছিল, সেই ফ্যাসিবাদ না, সেটা হচ্ছে পুঁজিবাদের সংকটের থেকে মুক্তি, ত্রাণ পাওয়ার জন্য একটা কঠিন হাতে রাষ্ট্র ক্ষমতা দখলের দরকার ছিল। সেইটার আজকে আরও বড় সংকটের মধ্যে পড়েছে পুঁজি। আজকে ট্রাম্পের পেছনে কারা আছে? এই এপস্টাইন ফাইলসে যারা আছে তাদের নামই আছে, তাদের মধ্যে, এদের মধ্যেই পুঁজিবাদীদের, এদের পেছনে আছে জুকারবার্গ থেকে বিল গেটস ইত্যাদি, এই সমস্ত লোকেরা আছে। এমনকি রকফেলারও আছে, রকফেলার, হ্যাঁ, সকলেই আছে। যারা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল চালাচ্ছে, যারা সবাই রয়েছে, কেউ বাদ নেই আজকে। এবং এই পুঁজিবাদী ব্যবস্থাটা চলে তেলের ওপরে, এবং তেল যার হাতে আছে এটা পুঁজিবাদী অর্থনীতিকে চালায়। এবং বিশ্বের আজকে যে আমরা যে প্রকৃতির ধ্বংস, ক্লাইমেট ক্রাইসিসের কথা বলছি, এই ক্লাইমেট ক্রাইসিসই হচ্ছে একটা বড় কথা। হচ্ছে আমাদের মূল এনার্জি হচ্ছে ফসিল ফুয়েল, অর্থাৎ তেল। এই ফসিল ফুয়েল তেল, এইটা দিয়েই এই পুঁজিবাদী ব্যবস্থাটাকে, বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাটাকে চালানো হয়। সারা বিশ্বই চলে এই তেলের ওপরে নির্ভর করে। এবং এই তেলের ভাণ্ডার হচ্ছে মধ্যপ্রাচ্য। এইখানটায় শুধু তেলের ভাণ্ডার মধ্যপ্রাচ্য, ইরান এবং ওদিকে ভেনেজুয়েলা, যে দেশগুলো আজকে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে বা
বা সাম্রাজ্যবাদ সেগুলো দখল নিতে চাইছে, সেই কারণেই সেই সব দেশগুলোর ওপরেই আক্রমণ শুরু হয়েছে আজকে। এবং এইটাকে যতদিন না আমরা পাল্টাতে না পারবো, অর্থাৎ পুঁজিবাদী মতদর্শ, ঠিক ফ্যাসিজম, মুসোলিনির উত্থান হয়েছিল এই ফ্যাসিজমের উপরে ভিত্তি করে, বা এমনকি বেলফোর্ট ডিক্লারেশনের আগে থেকেই গত শতাব্দীর আগের শতাব্দীতে 1890 সাল থেকে জায়নবাদের জন্ম হয়েছে। সেও এক পুঁজিবাদের ক্রাইসিস থেকেই জন্ম হয়েছিল। এবং পুঁজিবাদ উপনিবেশবাদেরই একটা অংশ হচ্ছে জায়নবাদ। এই একই জায়গা থেকে হিন্দুত্বও তৈরি হয়েছে। এই হিন্দুত্ব যে 1925 সালে হয়তো আরএসএস তৈরি হয়েছে, কিন্তু এই হিন্দুত্বের দর্শনটা, হিন্দুত্বের মতাদর্শটা এটা বহুদিন ধরেই চলে আসছে, এবং আজকে সেটা গভীরভাবে মানুষের মধ্যে তার আধিপত্য বিস্তার করেছে, তার মনকে জয় করে নিয়েছে। এই জায়গাটাকে যদি আমরা আক্রমণ না করতে পারি, শুধু ট্রাম্প বা শুধু নেতানিয়াহু বা শুধু নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি বিশেষকে গালাগাল দিয়ে আমরা কিন্তু খুব বেশি এগোতে পারবো না। ঠিক। গতকাল রাতে আমি আল জাজিরা এবং সিএনএন দেখছিলাম, সেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। আইরিশ প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্প বসেছিলেন, কিন্তু ট্রাম্পের দেশের যে মিডিয়াগুলো ট্রাম্পকে যেভাবে তুলোধনা করছিল, তাতে ট্রাম্প খানিকটা ঘাবড়ে গিয়ে বলছে যে ন্যাটো ভুল করছে, ন্যাটো আমাকে সমর্থন না করে ভুল করছে। ন্যাটো অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলো সামরিক শক্তিধর দেশগুলো, তারা ভুল করছে। অর্থাৎ ট্রাম্পের চোখে মুখের মধ্যে সেদিন খানিকটা ভয় দেখা গেছে, মানে একা হয়ে যাওয়ার ভয় দেখা গেছে। এই যে ইউরোপিয়ান শক্তিধর দেশগুলো, যারা কিছু ফরাসি তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিয়েছে, বলছে আমরা এই যুদ্ধে জড়াবো না, সরিয়ে নিচ্ছে কেন? আমেরিকার এই ট্রাম্পের পাগলা জগাই থেকে সরে যাচ্ছে কেন? দেখুন, এখন কি হয়েছে যে একটা কথা সকলেই খুব পরিষ্কারভাবে বুঝে গেছে বা বুঝে নিয়েছে, এটা নিয়ে কোনো দ্ব্যর্থবোধক বিষয় নেই, বা হিন্দিতে বলে যে দো রায় নেই। এইটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে এই যে ইরানের সঙ্গে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা অ্যাকচুয়ালি ইসরায়েলের যুদ্ধ। একদম তাই। আমেরিকান যে ওয়ার মেশিন, মানে ট্রাম্পের যে ওয়ার মেশিন, সেই ওয়ার মেশিনের মধ্যে ফাটল ধরে যাচ্ছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ লোকেরা পদত্যাগ করে দিচ্ছে, এবং তারা বলছে সেটা হচ্ছে যে ট্রাম্প একটা ইসরায়েলের যুদ্ধে আমেরিকাকে জড়িয়েছেন। একদম আমেরিকা থেকে এই আওয়াজটাই উঠছে। আমেরিকার সিনেটে দাঁড়িয়ে সেখানকার 38 জন সেনেটর বিপক্ষে ভোট দিয়েছে, শুধু বিপক্ষে ভোট দিয়েছেন। একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে নেতানিয়াহু 40 বছর অপেক্ষা করেছেন একজন স্টুপিড প্রেসিডেন্ট, স্টুপিড এনাফ যে কিনা গোটা আমেরিকাকে ইসরায়েলের স্বার্থবাহী একটা যুদ্ধে জড়াবে, এবং সেই ট্রাম্প হচ্ছেন এই স্টুপিড প্রেসিডেন্ট। এই কথাটা আমেরিকার ভেতর থেকে খুব শক্তিশালীভাবে উঠে আসছে। আমেরিকার যে দেশবাসীর তার 15 থেকে 20% বেশি এই যুদ্ধের সমর্থক নয়, এই যুদ্ধের তারা বিরোধী। ওয়ার মেশিন তার সেটা বিরোধী, সেনেটাররা বিরোধী, আমেরিকান স্টেট বিরোধী, আমেরিকান মিডিয়া বিরোধী। এটা আপনাকে বুঝতে হবে। আমেরিকান সুপ্রিম কোর্ট বিরোধী। এবারে কোর্ট বলছে যে তুমি ওইভাবে ঘোষণা করতে পারো না। এবারে ইউরোপ, যদি আমেরিকারই এই অবস্থা হয়, তাহলে ইউরোপের দেশগুলোর কি অবস্থা হবে? ইউরোপের দেশগুলো তো খুব পরিষ্কার জানে, সেটা হচ্ছে যে এই যুদ্ধে জড়িয়ে আমার কোনো ইন্টারেস্ট, আমি একদম ইন্টারেস্ট বলছি। তারা তো দেখেছে গালফ ওয়ারের সময়, তারা দেখে নিয়েছে যে কিভাবে ভুল কথা বলে যে সাদ্দাম হোসেনের মধ্যে মানে কেমিক্যাল উইপন রয়েছে, জীবাণু উইপন রয়েছে, এবং সেখানে আক্রমণ করা দরকার। এইটা ভুল কথা বলে আক্রমণ করা, এটা ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলোর নিজেরও বৈশিষ্ট্য। কিন্তু কথা হচ্ছে যে এইটা সারা
সারা দুনিয়ার সামনে প্রমাণিত হয়ে গেছে যে কারণে তুমি ইরাক আক্রমণ করেছিলে, যে ওই যে উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন এই সব রয়েছে বলে আলটিমেটলি এসব কিছু পাওয়া যায়নি। না, একেবারেই না। এইটা বিশ্ব জনগণের কাছে যে মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে, সেই মুহূর্তে ওই যে দেশগুলো আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়েছিল, আমেরিকার সঙ্গ নিয়েছিল, তারা সরাসরি এখন তারা বলছে। তাদের ভেতরে ব্যাপক পরিমাণ জনমত তৈরি হয়েছে যে কেন তুমি আমার দেশকে, জনমত মানে দেশের জনমত, তাদের দেশের জনমত, ব্রিটিশ জনগণ বা ফরাসি জনগণ বা জার্মান জনগণ, তারা উঠে দাঁড়িয়ে তাদের সরকারকে চাপ দিচ্ছে। সেটা হচ্ছে যে তুমি কি ইয়ার্কি পেয়েছো নাকি, ট্যাক্স পেয়ারদের মানি, এই যে পয়সাটা তুমি ওড়াচ্ছ আকাশে, এই যে তুমি ক্ষেপণাস্ত্র ছুড়ছো, এই যে তুমি প্লেন ধ্বংস করছো, এই যে তুমি লক্ষ লক্ষ পাউন্ড কি ইউরো যুদ্ধে খরচা করছো, হুজ মানি ইট ইজ? এটা তো ট্যাক্স পেয়ারদের মানি। তোমাকে কে বলেছে এরকম একটা ভুল যুদ্ধে জড়াতে যেখানে আমাদের কোনো ইন্টারেস্ট নেই? আমি একদম ইন্টারেস্টের কথা বলছি, আদর্শের কথা না, একদম ইন্টারেস্ট। একদম ইউরোপের দেশগুলোর। বন্ডিকে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে জনগণ জানতে চাইছে যে তাদের ট্যাক্সের ডলারে তোমরা যারা ক্ষমতায় আছো তারা কি কাজ করছো। ঠিক, তার মানে এখন এটা খুব পরিষ্কার, ইউরোপ আমেরিকা জুড়ে ট্রাম্প কিন্তু আইসোলেটেড, ট্রাম্প কিন্তু একা। তার সঙ্গে ট্রাম্পের ভয়টা কি ছিল? ট্রাম্পের ভয়টা ছিল সেটা হচ্ছে যে নেতানিয়াহু তাকে দুটো লোভ বা দুটো মানে শর্ত বলতে দুটো সম্ভাবনা। একটা হচ্ছে যে তুমি যদি যুদ্ধে না জড়াও তাহলে এপস্টেইন ফাইলটা গোটাটা আমরা প্রকাশ করে দেবো, তাতে করে কি হবে যে তোমার তো মিড টার্ম ইলেকশন তো এই বছর, তা তোমার ধরাশায়ী হওয়ার ব্যাপার আছে, সম্ভাবনা আছে, এটা এক। আর তুমি যদি যুদ্ধে নামো তাহলে মানে খুব তাড়াতাড়ি 3-4 দিনের মধ্যে ইরানের রেজিম পাল্টে যাবে। পাল্টে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে ভেনেজুয়েলা তো তুমি দখল করার পথে কিছুটা এগিয়েই গেছো, এবারে ইরান দখল করার পথে কিছুটা এগিয়ে যাবে, ফলত তেলের একটা বড় ধরনের খনি তুমি হাতে পেয়ে যাবে। তোমার দুদিকেই লাভ হবে। দেখো, তুমি এপস্টেইন ফাইলটাকে চেপে দিতে পারলে আর তেল কুক্ষিগত করতে পারলে। তাই এইটা দেখিয়ে এই স্টুপিড ট্রাম্পকে যখন তারা যুদ্ধে নামিয়ে দিল, ফলত তারপরে কি হলো সেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে ইরানি জাতির, আমি এখানে একটা কথা বলবো, আমাদের দেশ আর ইরানকে যদি আপনি তুলনা করেন, প্রথমত দুটি দেশ দীর্ঘকালীন, তাদের হাজার বছরের সম্পর্ক। এখন দেখুন অদ্ভুত বৈপরীত্য কোথায় গেল। ইরান জাতির যদি আপনি আত্মসম্মান বোধ দেখেন, আমি তাদের মধ্যেকার কট্টর ইসলাম পন্থার যারা ওখানে রয়েছেন, খোমেনি টমেনি, সেটাকে আমি বাদ দিয়েই বলছি, একটা জাতির মূল্যবোধ বা আত্মসম্মান আছে তো সেখানে কিন্তু তারা এক বর্ণ ছেড়ে দিচ্ছে না। হ্যাঁ, আর আমাদের জাতির আত্মসম্মান বোধ নেই। আমাদের প্রধানমন্ত্রী গিয়ে নাচছে গাইছে ট্রাম্পের সামনে, আমরা কিন্তু চুপ করে মজা দেখছি। বোধ থাকলে বলতে পারে যে ইসরায়েল আমার বাপ। তাহলে আর ভারতের জনগণের কথা আমি বলছি, আমি তো সেটা নয়, সে বলছে ভারতের জনগণও তো চুপচাপ বসে রয়েছে এবং সেই মোদিকেই নেতা মেনে নিয়েছে। আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে কনফিডেন্সটা মোদি পাচ্ছে না যে জনগণ বোধহয় চিরকাল এরকম থাকবে, এটা কিন্তু হবে না। কারণ ভারতবর্ষের জনগণ একটা সুউচ্চ সংস্কৃতির দেশ, এই দেশও গৌতম বুদ্ধের দেশ, এই দেশও ভারতবর্ষকে শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুতে অনেক উন্নত করেছে এই দেশের জনগণ। সুতরাং এই যে একটা সাময়িক কি বলে সেটা হচ্ছে যে মন জয় করে নেওয়া আর কি, হিন্দুত্ববাদীরা যেটা করেছে এটা খুব খুব সাময়িক। আপনি বলছিলেন যে মানুষই শেষ কথা বলবে। আমি একটু কন্ট্রাডিকশন করছিলাম ভারতের বর্তমান মানুষদের অবস্থাটা দেখে। আপনি যে এতটা আশাবাদী যে মানুষ প্রতিবাদ করবে, কিভাবে আপনি বলছেন? আমি চতুর্দিকে যা দেখতে পাচ্ছি তাতেই বলছি যে মানুষ প্রতিবাদ করবে, কারণ মানুষই শেষ কথা বলে। এবং প্রতিবাদও হচ্ছে, যেমন আরাবলি রেঞ্জে আপনারা ওটা আরাবলি পাহাড় কেটে বাদ দিয়ে দিতে চেয়েছিল খনির যে নামে মালিককে দিয়ে দিচ্ছিল, সেটা কিন্তু বিশাল লড়াই করে রাজস্থানের সাধারণ মানুষ, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েরা, তারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে, এখন সেটাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ভারতের যুদ্ধের বিরুদ্ধে আমাদের যারা জেনজি বলা হচ্ছে তাদের তো সেইভাবে তেমন কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। আমরা ঠিক যুদ্ধের মধ্যে নেই। আচ্ছা, সেটা আমরা তার পরোক্ষ একটা ফল পাচ্ছি, যেমন তেলের দাম, তেল পাচ্ছি না, সেইগুলো আছে। অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা শেয়ার বাজার ফল করছে, বেকারত্ব বেড়ে গেছে এবং ডলারের দাম অনুযায়ী টাকার দাম ক্রমশ পড়ে যাচ্ছে। তো
এইসব দিক থেকে অর্থনীতিগতভাবে আমরা মার খাচ্ছি, কিন্তু এখনো ঠিক ঠিক যুদ্ধের ভয়াবহতাটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটা ইকুয়েশন দিতে পারি, তো যুদ্ধের জন্যই তুমি আরএসএস তৈরি করেছো, তো আরএসএস বাহিনীকে পাঠিয়ে দাও না। আসলে যুদ্ধের জন্য নয়, আরএসএস ওই যে বললাম আমি যে দ্বারা দাঙ্গাবাজ তৈরি করবার জন্যই, দাঙ্গাবাজ তৈরি করে তাদের পুরো ট্রেনিংটাই তাই, এই দাঙ্গাবাজি করতেই তারা পারে। এইটাই হচ্ছে ফ্যাসিস্ট দলের, মুসোলিনিও যে তার দল করেছিল, আমাদের গুপ্ত ঘাতক থেকে সে মানে দাঙ্গা করারই লোকজন ছিল তারা। তো সেই রকমই এখানে আর এই মানুষের জনগণের উত্থান এখন আমরা দেখতে পাচ্ছি না চোখে, দু একটা ছোট ছোট ঘটনা ঘটছে, কিন্তু এগুলো সব মিলে একদিন যখন উত্থানটা হবে তখন এরা পালাবার পথ পাবে না, সুনামির মতন এসে এদেরকে একেবারে ধসিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের দুই আলোচক সুমিতদা এবং শঙ্কর আপনাদের সামনে উপস্থাপন করলেন যে যুদ্ধের এই ভয়ঙ্কর মানে সময়ে মোদির ভূমিকা এবং তার অপদার্থতা আমরা দেখতে পেয়েছি যে কিভাবে ছোট শ্রীলঙ্কা এবং ইরান ভয়ঙ্কর শক্তি আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কিন্তু মোদি যে বিশ্বগুরু নিজেকে বলে, সেই বিশ্বগুরুকে আমরা দেখিনি যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যেভাবে জোট নিরপেক্ষ দেশ হিসাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিল এতদিন ধরে, সেটা আমরা দেখতে পাইনি। সে বরং একেবারে উল্টে ট্রাম্পের এবং নেতানিয়াহু ইসরায়েলের দাসের মতো কাজ করছে। ট্রাম্প ওখানে বসে ঘোষণা করে দিচ্ছে আমি যুদ্ধ মানে স্থগিত রাখলাম, ট্রাম্প ওখানে বসে ঘোষণা করে দিচ্ছে যে কখন কার কাছ থেকে তেল কিনতে হবে, 1 মাসের পারমিশন দিলাম। এরকম ঘটনা আমরা এর আগে আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রীকে দেখতে পাইনি। সুমিতদা আশাবাদী, আমরাও দেখতে পেয়েছি ইতিমধ্যেই এই আরএসএস যারা এই বিজেপি নামক দলটিকে মদত দিয়ে চলে, তাদের হেডকোয়ার্টার ঘেরা হয়েছে দুবার, আবার হেডকোয়ার্টার ঘেরা হবে 23শে মার্চ। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই আরএসএস মদতপৃষ্ট কার্নি সেনা হুঙ্কার দিয়েছিল যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি এবং যারা মানে আর্থিকভাবে যারা নিচে আছে সেরকম ইউজিসিটাকে আবার ফিরিয়ে আনতে, কিন্তু কর্নি সেনা এবং কিছু হুলিগান তারা এর বিরুদ্ধে ছিল। সেখানে বলেছিল যে বারাবাকিতে যদি মানে চন্দ্রশেখর আসে তাহলে চন্দ্রশেখরের হাত পা কেটে দেওয়া হবে। বারাবাকিতে সেখানে বিশাল মিছিল হয়েছে। সুতরাং সুমিতদার কথা এবং আপনাদের প্রিয় বন্ধু শঙ্করের কথা একেবারে সঠিক যে আপাত দৃষ্টিতে ভারতের জনগণ, বিশেষ করে ভারতের যুবশক্তি চুপচাপ থাকলেও এরাই কিন্তু কালের ডাকে সাড়া দিয়ে একেবারে ভোল পাল্টে দিয়ে ভারতকে এই ব্রাহ্মণ্যবাদী, এই ফ্যাসিবাদী, এই জায়নবাদী শক্তিকে একেবারে সমূলে উখড়ে ফেলে দেবে। এই আশা রেখে আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।